অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ময়মনসিংহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রের এই পর্যন্ত বিভিন্ন অধ্যায়গুলো দেখেছি। আজকে আমি তোমাদেরকে ক্লাস শুরু করার পূর্বে একটা বিষয় একটু পরিষ্কার করে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা পরবর্তী প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য যে চ্যাপ্টারগুলো দেখব সেগুলোর মধ্যে আমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা পঞ্চম অধ্যায়টা অর্থাৎ আইনের চ্যাপ্টারটা এটা আপাতত আমরা বাদ রেখে আমরা পরবর্তীতে এই অধ্যায়টা পড়ার চেষ্টা করব। আজকে আমরা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে একটু ব্ল্যাকবোর্ডের দিকে, তোমরা বোর্ডে হোয়াইট বোর্ডে একটু খেয়াল করো। ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি অনুযায়ী কয় ভাগে কার্যক্রমসমূহকে ভাগ করা হয়েছে, কর্মসূচিগুলো মূলত কি পদ্ধতির মাধ্যমে কাজ করে থাকে, এবং এই অধ্যায়ের ভিতরে কিছু ছোট এবং বড় প্রশ্ন আছে যেগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে আমি একটু ধারণা দেব। এই অধ্যায় আলোচনা করার একটু যে জিনিসটা তোমাদেরকে খেয়াল করার জন্য বলবো, আমি একটু তোমাদের সাথে যেহেতু সরাসরি ক্লাস করার সুযোগ হচ্ছে না, আমি একটু কনফিউজড তোমরা আসলেও বইটা কিনেছো কিনা। যারা বই কেনো নাই তারা অবশ্যই বইটা কিনে নেবে এবং পড়াটা কন্টিনিউ করার চেষ্টা করবে। আমরা যতটুকু পর্যন্ত চলে এসেছি পড়ার, সেই পর্যন্ত আমরা যদি ভালো করে প্রিপারেশন নিতে চাই তাহলে কিন্তু পড়ার সাথে সাথে একটু তোমাদেরও তাল মিলিয়ে পড়ে যেতে হবে, তাহলে তোমরাই কিন্তু পিছিয়ে যাবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আর প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের ভিতরে ছোট বড় মিলিয়ে যেভাবে প্রশ্নের তোমাদের ধারণা দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে আজকেও আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় সম্পর্কে সেভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা আলোচনা করার পূর্বে আমি একটা বিষয় তোমাদেরকে বলছি, সেটা একটু খেয়াল করো। এখান থেকে আমাদের কিছু কিছু টার্ম একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে কিছু কিছু আমাদের নতুন টার্ম আছে যে শব্দগুলো হয়তো আমরা কখনোই আগে পড়ি নাই, হয়তো পড়লেও তেমনভাবে খেয়াল করি নাই। ওই টার্মগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব এবং সেই সাথে সৃজনশীলের একের জন্য আমাদের যে প্রশ্নগুলোর প্রিপারেশন নিতে হবে সেগুলোকে একটু আমি আলাদা করে, এবং বড় প্রশ্নের জন্য যেগুলো প্রিপারেশন নিতে হবে সেগুলোকে একটু আলাদাভাবে দেখানোর তোমাদেরকে চেষ্টা করব। আগে আমি তোমাদেরকে একটু প্রশ্ন সম্পর্কে এবং টপিক সম্পর্কে একটু ধারণা দিয়ে পরে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা প্রশ্নের ব্যাপারে একটু সিনসিয়ারলি ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করো, এটা তোমাদের জন্য প্রিপারেশন নিতেই সুবিধা হবে। আচ্ছা, আমরা তাহলে আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচি প্রকৃতিগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কার মাধ্যমে কিভাবে এটা বাস্তবায়িত হয়। এই কার্যক্রমটা মূলত বাস্তবায়িত হয় দুইটা পদ্ধতির মাধ্যমে, একটা হচ্ছে সমষ্টি উন্নয়ন কার্যক্রম, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সমাজসেবা কার্যক্রম। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রমটা কি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে যে কর্মসূচিগুলা উন্নয়নমূলক কর্মসূচিগুলো বাস্তবিত হয় সেটি হচ্ছে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। সমাজ উন্নয়ন কার্যক্রমের মধ্যে বেশ কিছু কার্যক্রম আছে। এর মধ্যে আছে গ্রামীণ সমাজ সেবা কার্যক্রম, শহর সমাজ সেবা কার্যক্রম, কিশোর উন্নয়ন কেন্দ্র, জাতীয় মানবাধিকার কমিশন এখানে কাজ করে থাকে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য দুর্যোগ মোকাবেলা কার্যক্রম। এই কার্যক্রমগুলা, আমি যে কার্যক্রম বা কর্মসূচিগুলোর কথা বলছি প্রত্যেকটি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং একটা জিনিস খেয়াল করো, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে অনেক সময় মানবাধিকার কার্যক্রমের প্রশ্নটা আমাদের সৃজনশীলে কম্বাইন্ডলি চলে আসে। আমাদেরকে এই কোশ্চেনের আনসার দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে আনসার করতে হবে, এখানে কি মানবাধিকার সম্পর্কে কোনো কিছু কোশ্চেনে চাওয়া হয়েছে, নাকি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত কোনো কার্যবলীর কথা বলা হয়েছে। আমার বাচ্চারা অনেক সময় এই জিনিসটা ভুল করে ফেলে, প্রশ্নটা ধরতে একটু সমস্যা হয়ে যায়। এটার জন্য মূলত যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কার্যক্রম বা কর্মসূচিগুলো সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। যদি একটু তোমরা সিনসিয়ারলি এই কার্যক্রমগুলো খেয়াল করো, আমার মনে হয় না তোমাদের এখানে আনসার দিতে কোনো সমস্যা হবে। আমি তোমাদেরকে কিছু
এমসিকিউ কোশ্চেন ঠিক বলবো না, এটা এমসিকিউ কোশ্চেন আকারেও থাকতে পারে, আবার একের জন্য যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো সম্পর্কে একটু তোমাদেরকে আগে একটু ধারণা দিচ্ছি। এখানে দেখো আরএসএস একটা কর্মসূচি আছে, তারপরে আছে ইউএসএস, আরএসএস কর্মসূচির পরে দেওয়া আছে ইউএসএস, তারপরে দেওয়া আছে ইউসিডি, ভিএআইডি, সিডিএমপি, আইভিআর। প্রত্যেকটাই হচ্ছে এক একটা সাংকেতিক শব্দ আকারে দেওয়া আছে এবং প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপটা আমরা দেখে নিব। আরএসএস কর্মসূচিটা কি, রুরাল সোশ্যাল সার্ভিসেস, আরবান সোশ্যাল সার্ভিসেস, আরবান ডেভেলপমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, এমনভাবে যে বিভিন্ন কর্মসূচিগুলো দেওয়া আছে বইয়ের ভিতরে, এগুলোর প্রত্যেকটারই পূর্ণরূপ তোমরা পেয়ে যাবে। এই পূর্ণরূপগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আমি আবার তোমাদেরকে বোর্ডের দিকে খেয়াল করার কথা বলছি। তোমরা যদি এটা অনলাইনে পেয়ে যাও তাহলে শব্দগুলা একটু ধরার চেষ্টা করবে এবং বইয়ের সাথে মিলিয়ে এই অ্যাব্রিভিয়েশনগুলা বা পূর্ণরূপগুলা ভালো করে দেখার চেষ্টা করবে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে একটু বড় কোশ্চেনের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এই চ্যাপ্টারে আমরা মূলত সৃজনশীলের জন্য কোন প্রশ্নগুলো দেখব। আমরা সৃজনশীল কোশ্চেনের জন্য গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কি, গ্রামীণ সমাজসেবা কর্মসূচির উদ্দেশ্যটা কি, এর বিভিন্ন কার্যক্রমগুলা কি আছে, গৃহীত পদক্ষেপগুলা কি আছে, এবং সেই সাথে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি কিভাবে সাহায্য করে থাকে সেটা আমরা খেয়াল করব। ঠিক একইভাবে শহর সমাজসেবা কর্মসূচির ক্ষেত্রেও খেয়াল করতে হবে। তবে এখানে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে একটু বইয়ের ভেতরে একটু দেখতে বলবো, সেটা হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের কথা। কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য, কার্যক্রম, কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র কি। এখানে আরেকটা ছোট প্রশ্নের কথা একটু তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রটা কি বা কিশোর কিশোরী কারা, তাদের বয়সটা কত, এই বয়সের রেঞ্জটা প্রত্যেকে ভালো করে জানতে হবে। কিশোর কিশোরী বলতে কাদেরকে বোঝানো হয়েছে। একইভাবে আমি তোমাদেরকে কিছু আরও ছোট প্রশ্নের কথা এখন উল্লেখ করছি। এই ছোট প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এটা আমাদের একের জন্য। এখন যে প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেনই 1 নম্বরের জন্য তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলোর ভিতরে প্রথম যে জিনিসটা দেখতে হবে, আরএসএস এর পূর্ণরূপ কি, গ্রামীণ সমাজসেবা কর্মসূচির লক্ষ্য কি, কত সালে সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয়, বাংলাদেশ কত সালে ভেট কর্মসূচি শুরু হয়েছিল, ইউসিডি কি, কত সালে শহর সমাজসেবা কার্যক্রম শুরু হয়, শিশু কারা, অর্থাৎ শিশু যে বলে আমরা কাউন্ট করব তাদের বয়সটা কত, এই বয়সের রেঞ্জটা আমরা আমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে যে কাদেরকে শিশু বলা হয়। আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে শিশু সম্পর্কে ধারণা দিয়েছিলাম, সেটা 7 থেকে 16 বছরের কথা বলা হয়েছিল। তোমাদের মনে আছে কিনা জানি না, তোমাদের জানার সুবিধার্থে আরেকবার আমি রিভিউ করছি। এখানে 7 থেকে 16 বছর বয়সটাকে আমরা কাউন্ট করব। কত সালে শিশু আইন প্রণীত হয়, দুর্যোগ ব্যবস্থাপনাটা কি, মানবাধিকার বলতে কি বোঝায়, মানবাধিকার কমিশনটা কি, তারপরে হচ্ছে জাতীয় মানবাধিকার ঘোষণায় কতটি মানবাধিকারের কথা বলা হয়েছে, মানবাধিকার ঘোষণায় কতটি মানবাধিকারের কথা বলা হয়েছে, কবে প্রথম জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল। তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বললাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একের জন্য যে আমরা যে আলোচনা করি এই প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। হোয়াইট বোর্ডে যে ছোট ছোট করে আমি সাংকেতিক আকারে যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। সেই সাথে 1 নম্বর প্রশ্নের আনসারের জন্য যেভাবে প্রশ্নগুলোর কথা বলে গেলাম সেই প্রশ্নগুলো ভালো করে এই চ্যাপ্টারের মধ্যে প্রিপারেশন নিতে হবে তোমাদেরকে। আরেকটা বিষয় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রথম যে সমাজসেবা কর্মসূচিটার পরিচিতিটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি। গ্রামীণ সমাজসেবা কর্মসূচিটার ইতিহাসটা কি, মূলত গ্রামীণ সমাজসেবা কর্মসূচিটা কি, এটার উদ্দেশ্যটা কি, এটা কি কোনো পদ্ধতির আওতায় এসে তার কার্যক্রম বাস্তবায়ন করে থাকে, কি কি কার্যক্রম বাস্তবায়ন করে থাকে এবং সেই কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা কি, এই সকল প্রসঙ্গে তোমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এবং এখানে যদি আমাদেরকে গ্রামীণ সমাজসেবা সম্পর্কে যদি কোনো কোশ্চেন নাও থেকে থাকে তাহলে পরীক্ষায় আমরা অবশ্যই শহর সমাজসেবা
কর্মসূচি সম্পর্কে প্রশ্ন পেয়ে যাব। অর্থাৎ আমি এখানে যে জিনিসটা তোমাদেরকে বলতে চাচ্ছি, গ্রামীণ সমাজসেবা এবং শহর সমাজসেবা কর্মসূচির কোনোটাকেই কিন্তু আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। দুইটা প্রশ্নই আমাদের ভালো ধারণা থাকতে হবে। আরেকটা প্রশ্ন যেটা কিনা তোমাদেরকে আমি বড় প্রশ্ন হিসেবে বলেছি, কিন্তু এখান থেকে আমাদের 1-2 প্রশ্ন অনেক সময় চলে আসে, সেটা হচ্ছে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র। কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের দিকে একটু তোমাদের সামনে যদি বইটা থাকে তাহলে তো আমি তোমাদেরকে বইয়ের পেজটা উল্লেখ করছি। তোমরা ডক্টর তুলসী কুমার দাসের বইটা একটু খেয়াল করার চেষ্টা করো। তো দেখো এখানে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্রের ভেতরে কিছু কিছু ছোট ছোট কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য, কার্যক্রম, কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন কর্মসূচিগুলোর কথা বলা হয়েছে বা কার্যক্রমের কথা বলা হয়েছে। একটু দেখো নিচের দিকে 168 পৃষ্ঠায়, বাচ্চারা তোমাদের সামনে বই থাকলে তোমরা একটু 168 পৃষ্ঠা বের করে দেখো এখানে কিশোর আদালত, তারপরে হচ্ছে কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের কার্যক্রমে বিভিন্ন উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে। এবং এখানে কিশোর কিশোর উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে আরেকটা যে বিষয় হচ্ছে উদ্দেশ্য, কিশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের উদ্দেশ্য এবং কিশোর আদালত, এগুলো আলাদা করে একটু ভালো করে দেখতে হবে। এজন্য এখান থেকে অনেক সময় হয় কি 2 নম্বরে অথবা 3 নম্বরে একটা প্রশ্ন অনেক সময় তোমাদের চলে আসে, অন্য হয়তো কোনো একটা কার্যক্রমের সাথে সেটাকে অ্যাড করে তোমাদের 2-এর জন্য প্রশ্ন দিয়ে দেওয়া হয়। কাজেই কিশোর আদালতের উপরে যে পড়াটা আছে বা যে স্টাডিতে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখতে হবে। আমি তোমাদেরকে আজকে যে টপিকসটা নিয়ে তোমরা একটু কনফিউজড হয়ে যাও বা আনসার দেওয়ার ক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয়ে যায়, আমি মূলত এই 2টা টপিকস নিয়ে আলোচনা করার একটু চেষ্টা করছি। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম এবং জাতীয় মানবাধিকার কমিশন। অনেক সময় হয় কি যে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম থেকে 1 অথবা 2-এর প্রশ্ন চলে আসছে, আবার মানবাধিকার কার্যক্রম থেকে 3-4-এর প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এতে একটু বাচ্চারা একটু কনফিউজড হয়ে যায়। কিন্তু আমার মনে হয় টপিকসটা ভালো করে যদি তোমরা একটু খেয়াল করো, বুঝে পড়ার চেষ্টা করো, আমার মনে হয় এই কনফিউশন তোমাদের থাকার কথা না। আচ্ছা, আমরা তাহলে একটু দুর্যোগ ব্যবস্থাপনা আর ভীষণ ও কার্যক্রম সম্পর্কে একটু দেখি। এখানে দেখো বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এখানে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় লিখে একটা সংক্ষিপ্ত একটা রূপ চলে আসছে। সেই রূপটার নাম হচ্ছে MOFDM। MOFDM এই শব্দটার অ্যাব্রিভিয়েশনটা বা পূর্ণরূপটা তোমরা দেখবে। এবং সেই সাথে আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমটা মূলত কি। দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনাটা কয়টা পর্যায়ে এটা কার্যক্রমটা বাস্তবিত হয়, বইয়ের মধ্যে সুন্দর করে সেটা দেওয়া আছে। স্বাভাবিক সময় করণীয় কি, দুর্যোগের পূর্বাভাস পেলে বা সতর্ক সংকেত চলাকালীন করণীয় কি, দুর্যোগকালীন করণীয়, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন পর্যায়ে করণীয়, এই 4টা বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। এবং সেই সাথে আমি বলবো দুর্যোগ ব্যবস্থাপনা ও সারাদান প্রক্রিয়াটা কি, কিভাবে এইটার সারাদানটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব বা কিভাবে আমরা দিয়ে থাকি। এবং বইয়ের ভিতরে ডক্টর তুলসী কুমার দাসের বইয়ের 172 পৃষ্ঠায় তোমরা একটা সার্কেল একটু খেয়াল করো তো, তোমরা এখানে একটা কোনো সার্কেল আছে কিনা বা একটা সার্কেল দেওয়া আছে কিনা, এই জিনিসটা একটু খেয়াল করো তো। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের মধ্যে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে দুর্যোগ সংগঠন ও এর প্রভাব, পূর্ব প্রস্তুতি, প্রশমন, প্রতিরোধ, ঝুঁকি হ্রাস এবং পুনরুদ্ধার। এই সার্কেলটা একটু বুঝে পড়ার চেষ্টা করবে। অনেক সময় হয় কি উদ্দীপকের আলোকে এরকম কোনো একটা সার্কেল হয়তো তোমাদের সামনে তুলে ধরা হতে পারে এবং বলা হতে পারে এটা কি কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা যারা বইটা ভালো করে খেয়াল করব, আমার মনে হয় এই কনফিউশনটা তোমাদের দূর হয়ে যাবে এবং সেই সাথে এটা কিভাবে আনসার দিতে হবে কিছুটা হলেও তোমরা ধারণাটা পেতে পারবে। বাংলাদেশ সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রম সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের মাধ্যমে এই কার্যক্রমটা পরিচালিত হয়, আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির মাধ্যমে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির মাধ্যমে, ঘূর্ণিঝড় প্রস্তুতি ও কর্মসূচি বাস্তবায়নের বোর্ড হিসেবে
দুর্যোগ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টের কার্যক্রম সমন্বয়কারী দল হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত টাস্ক ফোর্স, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সমন্বয় কমিটি, দুর্যোগ সংক্রান্ত সংকেতসমূহ দ্রুত প্রচার সম্পর্কিত কমিটি, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রভৃতির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি হ্রাস, প্রস্তুতি ও সারাদান পর্যায়ে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ সম্পর্কে আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নের ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতিটা কিভাবে কাজ করে থাকে। এখানে যে পদ্ধতির মাধ্যমে কাজ করে থাকে, এক হচ্ছে দুর্যোগের ঝুঁকি নিরূপণ, গুরুত্ব নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন, সচেতনতার সৃষ্টি, সকলের সাথে র্যাপোর্ট বিল্ডিং বা সম্পর্ক তৈরি, দুর্যোগের বিপন্নতাগুলোকে সকলের সামনে তুলে ধরা, অভিজ্ঞতা ও তথ্য বিনিময়, বিশ্ব উষ্ণায়ন কমাতে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। দুর্যোগের ঝুঁকি নিরূপণ, এখানে বিভিন্ন পদ্ধতির মধ্যে প্রথমে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুর্যোগের ঝুঁকি নিরূপণ। দুর্যোগের ঝুঁকিটা নিরূপণ করতে হবে, সেটা কি মাত্রায় আছে, সাংকেতের মাধ্যমে সেটা আমাদের প্রকাশ করতে হবে। গুরুত্ব নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন করতে হবে, এর জন্য কী ধরনের পরিকল্পনা প্রণয়ন করা যেতে পারে। সকলের সাথে সচেতনতার সৃষ্টি, সচেতনতা দুর্যোগ নিরূপণের ক্ষেত্রে বা দুর্যোগ প্রশমনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করা হচ্ছে র্যাপোর্ট বিল্ডিং। র্যাপোর্ট শব্দটা আমরা অনেক আগেই ক্লাসে জেনেছি, আমার মনে হয় আমার বাচ্চাদের এই সম্বন্ধে কিছুটা হলেও ধারণা আছে। সেটা হচ্ছে র্যাপোর্ট বলতে সম্পর্ক তৈরি করার কথা বলা হয়েছে। র্যাপোর্ট কোনো ব্যক্তিগত সম্পর্ক নয়, এখানে হচ্ছে একটা পেশাগত সম্পর্ক। সমাজকর্মীর সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তির যে একটা সম্পর্ক তৈরি হয়ে থাকে তাকেই র্যাপোর্ট বলা হয়ে থাকে। এই র্যাপোর্ট তৈরি করে নিতে হবে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করতে হবে এবং বিশ্বায়ন কমাতে বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে প্রয়োজনীয় পরামর্শ দান। এই বিষয়গুলোকে একটু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। এখানে সমাজকর্মীর ভূমিকাটা কি, এখান থেকে তোমাদের 4 নম্বরে হয়তো একটা কোনো কোশ্চেনও হয়ে যেতে পারে, কাজে আমরা এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে পড়ব। এখন আমরা দেখব জাতীয় মানবাধিকার কমিশনটা কি বা জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে ধারণা নেওয়ার আগে প্রথমে আমার মনে অথবা তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে যে আমরা আলোচনা শুরু করব, তাহলে মানবাধিকার কথাটা কি? মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য প্রত্যেকটি মানুষের যে ধরনের অধিকার ভোগ করার, সে জন্মগতভাবে সে এটাকে ডিজার্ভ করে, সেটা তার ন্যায্য পাওনা, সেটাই হচ্ছে তার মানবাধিকার। মানবাধিকারে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। মানবাধিকারের বৈশিষ্ট্যের সাথে কিছু রাজনৈতিক অধিকার, বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে এবং এখানে কিছু আইনের কিছু ধারাবাহিকতা দেওয়া আছে। আমরা আমাদের সুবিধা মতো এখান থেকে আমি তোমাদেরকে বলবো মানবাধিকারের বৈশিষ্ট্যের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এখান থেকে আমরা 7 থেকে 8টা পয়েন্ট ভালো করে দেখার চেষ্টা করব। এখান থেকে যদি আমাদের 2 নম্বর প্রশ্ন হয় তাহলে মনে হয় না এখান থেকে আনসার দেওয়াটা খুব কঠিন হবে। বাংলাদেশের সংবিধানে মানবাধিকারটা কি, জাতীয় মানবাধিকার কমিশন কি এবং কেন? আমি আবার বলছি, জাতীয় মানবাধিকার কমিশন কি এবং কেন, এই কোশ্চেনের আনসারটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। সেটা হচ্ছে মানবাধিকার রক্ষা এবং তার উন্নয়নের প্রধান দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র তার প্রশাসন, বিচার বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের মাধ্যমে জনগণের মানবাধিকার রক্ষায় কাজ করে। বর্তমান বিশ্বে একটি রাষ্ট্র কতটা সভ্য তা পরিমাপ করা হয় তা ওই রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে। অর্থাৎ আমরা জাতি হিসেবে কতটুকু সভ্য, আমরা মানুষকে কতটুকু তার ন্যায্য অধিকারটা দিতে পারছি, এই সমস্ত জিনিসের যদি আমরা মেজারমেন্ট করতে চাই কোনো কিছুর মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে মানবাধিকারটা কতটুকু ভালোভাবে বাস্তবিত হচ্ছে বা মানবাধিকার আসলে মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার অধিকার আমরা পাচ্ছি কি না, সেটার যাচাই বাছাই করার মাধ্যমে জিনিসটা আমরা ধরে নিতে পারবো যে জাতি হিসেবে আমরা আসলে কতটুকু সভ্য অবস্থায় আছি। মানবাধিকার কমিশনটা কি এবং কেন, কবে এস্টাবলিশড হয়েছে এই মানবাধিকার কমিশনটা, এটার জন্য হয়তো একটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে, এটা ভালো করে দেখবে। এবং সেই সাথে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে তোমরা এখানে মানবাধিকার কমিশনের ক্ষেত্রে অভিযোগ দায়েরের প্রক্রিয়া এবং 2009 অনুযায়ী অভিযোগ পরিচালনার ধাপগুলো একটু খেয়াল করবে। লাস্ট ওয়ান 184 পৃষ্ঠায় তোমরা একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট একটা চার্ট দেওয়া আছে। মানবাধিকার কমিশনের চ্যাপ্টারের আলোচনার শেষে একটা ছোট্ট একটা চার্ট দেওয়া উল্লেখ আছে। চার্টটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তোমাদের প্রিপারেশনের সুবিধার্থে।
অভিযোগ গ্রহণ, তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন এবং মানবাধিকার লঙ্ঘনকারী চিহ্নিত করা, মধ্যস্থতা বা সমঝোতা, সরকারের প্রতি সুপারিশ, জরিমানা ধার্য করা এবং আদায়ের ব্যবস্থা গ্রহণ করা, মধ্যস্থতা সফল, মধ্যস্থতা ব্যর্থ, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান। এইখানে এই চার্টের মাধ্যমে হয়তো তোমাদেরকে উদ্দীপকের আলোকে কোনো একটা কোশ্চেন দিয়ে দেওয়া হতে পারে। এবং লাস্ট ওয়ান এখানে দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমে সমাজকর্মীর ভূমিকার কথা উল্লেখ করা আছে। আমরা এই আলোচনার শেষে অংশে সমাজকর্মী মানবাধিকার কমিশনের ক্ষেত্রে কি ভূমিকা পালন করতে পারে বা এখানে সমাজকর্মীর ভূমিকাটা কি, সেটার জন্য আমরা একটু ভূমিকাগুলো একটু দেখার চেষ্টা করি। প্রথমে যে ভূমিকাটা পালন করে থাকে, এক হচ্ছে অভিযোগ গ্রহণকারী। অভিযোগ গ্রহণকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে, অভিযোগের তদন্ত কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করতে পারে, মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে, সুপারিশ প্রণয়নকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে, ফলো আপ বা মনিটরিং কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করতে পারে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষাকারী ও প্রতিবেদন উপস্থাপন এবং জরিমানা আদায়কারী হিসেবেও ভূমিকা পালন করতে পারে। সর্বোপরি সমাজকর্মী একজন সমাজ গবেষক হিসেবে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ইস্যুর উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করে প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করতে পারে। আমি তোমাদেরকে যদি একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে, এই পয়েন্টগুলোকে একটু বিশ্লেষণ করে দেই, আমার মনে হয় তোমাদের বোঝার আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে অভিযোগ গ্রহণকারী। এখানে আমরা হয়তো একটা যে কোনো সামাজিক সমস্যাকে ইনক্লুড করে বিষয়টাকে আমরা আরেকটু ইজিলি বুঝে ফেলার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে হয়তো কোনো একজন নারী, সে যৌতুকের মাধ্যমে সে নির্যাতিত হয়েছে। এই যৌতুকের সমস্যার কারণে সে সামাজিকভাবে, সে তার পরিবারে, সে তার চারপাশের পরিবেশের কাছে, সে তার সমাজের কাছে হেয় প্রতিপন্ন। বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যেন যৌতুকের অভিযোগটা জন্য সে নিজেই দায়ী। আমাদের দেশে মূলত যৌতুকের জন্য যে বিষয়গুলো দায়ী থাকে তার মধ্যে দেখা যায় বা তার মধ্যে আমরা দেখতে পাই, মেয়ের যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে সেটাকে ফিল আপ বা সেটাকে পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করা হয় টাকা পয়সা দিয়ে, বিভিন্ন গহনাগাটি দিয়ে অথবা দামি কোনো জিনিসপত্রের মাধ্যমে, আসবাবপত্রের মাধ্যমে। যদি সেটা এক সময় প্রাপ্তি আশা অনুযায়ী সেই যদি প্রত্যাশার ব্যত্যয় ঘটে যায় তাহলে তার উপরে নেমে আসে বিভিন্ন ধরনের নির্যাতন। কিন্তু এই ক্ষেত্রে যে কিনা ভিকটিম, তার কিন্তু এখানে কোনো অপরাধ নেই, তারপরেও সে সমাজে সবার কাছে নিগৃহীত হয় শুধুমাত্র তার বিভিন্ন লেকেজের কারণে। সেটা হতে পারে শিক্ষার ক্ষেত্রে, তার কোনো শারীরিক কোনো হয়তো তার কোনো লেকেজ থেকে থাকতে পারে, অথবা তার শারীরিক কোনো সমস্যার কারণে সে হয়তো এই ধরনের সমস্যা আক্রান্ত হতে পারে। এই ক্ষেত্রে সমাজকর্মী এই কেসটা হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে প্রথমে যে ভূমিকাটা পালন করে থাকে সেটা হচ্ছে অভিযোগ গ্রহণকারী। যার অভিযোগ, সে যদি অভিযোগটা দেওয়ার মতো সৎসাহস না থাকে তাহলে সমাজকর্মী ক্লায়েন্টের ক্ষেত্রে অভিযোগ গ্রহণকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে। অভিযোগের তদন্ত কর্মকর্তার সাথে তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে সক্রিয়ভাবে সে এখানে অংশগ্রহণ করতে পারে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে। মধ্যস্থতাকারী বলতে কি বোঝায় আমার মনে হয় তোমাদের কিছুটা হলেও ধারণা আছে। উভয় পক্ষের মধ্যে যে কথার লিয়াজং মেনটেন করে থাকে তাকে আমরা মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করতে পারি। সুপারিশ প্রণয়নকারী, এই যৌতুক সমস্যার সমাধানের জন্য কী ধরনের সুপারিশ আসতে পারে, এখানে সুপারিশ গ্রহণকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে। ফলো আপ বা মনিটরিং কার্যক্রম, যে সমস্যাটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা আসলেও কোনো অগ্রগতি হচ্ছে কিনা, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গাফিলতি আছে কিনা, সেটার ফলো আপের ক্ষেত্রেও কিন্তু সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষাকারী ও প্রতিবেদন উপস্থাপক এবং জরিমানা আদায়কারী, এই ক্ষেত্রেও সমাজকর্মী একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে আমরা আইন প্রশাসনের কোনো ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে হতে পারে, অথবা যার মাধ্যমে ভিকটিম এই বিচারের দাবিটা করেছে তার সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক পদক্ষেপের কথা আমরা এখানে বলতে পারি। এবং লাস্ট ওয়ান হচ্ছে সমাজকর্মী একজন সমাজ গবেষক হিসেবে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ইস্যুর উপরে গবেষণা কার্যক্রম পরিচালনা করে এর খারাপ প্রভাব সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে পারে। আমি এই অধ্যায়টা তোমাদেরকে এখানেই শেষ করে দিচ্ছি। এই অধ্যায়ের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, জাতীয় মানবাধিকার কমিশন তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম।
এটা সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং সেই সাথে আমি তোমাদেরকে বোর্ডের যে ছোট প্রশ্নগুলো সম্পর্কে ধারণা দিয়েছি এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ক্লিয়ার থাকতে হবে। এবং আমাদের প্রিটেস্ট পরীক্ষায় আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়টার জন্য প্রিপারেশন নিব। আপাতত আমরা পঞ্চম অধ্যায়টাকে আমরা প্রিটেস্টের জন্য পড়ার প্রিপারেশন না নিলেও চলবে, কারণ আমি আইনের এই চ্যাপ্টারটা আমি মূলত তোমাদের টেস্টের জন্য রাখি এবং একটু সময় নিয়ে পড়ানোর চেষ্টা করি সহজ করে, যাতে সেটা তোমাদের জন্য ফলপ্রসূ হয়। আর এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা। এবং সর্বোপরি আমি তোমাদেরকে যে জিনিসটা সাজেশন করব সেটা হচ্ছে তোমাদের বই কিনে ফেলতে হবে এবং বই ফলো করতে হবে। আমি বারবার তোমাদেরকে ক্লাসে একটা কথাই বলি, পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে, পড়ে প্রিপারেশন নিতে হবে। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।